গোপাল এখনো কিছু জানালো না কেন ওদের খবর? খোঁজ পাইনি তাহলে? কি যেন বলছিল গ্রামটার নাম? ফুলবেড়িয়া গ্রাম, এইটাই তো বলেছিল মীরা। আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে গ্রামটাকে, যেভাবেই হোক। আর তারপর কিশোরদেরকে। আমার মন বলছে ওরা ওখানেই কোথাও আছে। তুমি এসো, ভেতরে এসো। কিছু বলবে? রিনি, কিছু বলার থাকলে একটু তাড়াতাড়ি বলো, আমার আর্জেন্ট আছে, বেরোতে হবে। আমি তোমাকে সরি বলতে এসেছি। সরি? হ্যাঁ, আসলে আমি তোমার সাথে যা ব্যবহার করেছি, হয়তো তুমি আমার সাথে কথা বলতেই চাও না, কিন্তু বিশ্বাস করো আমি ভুল করেছিলাম। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর শুধু তোমাকে না, আমি কুসুমকেও ভুল বুঝেছিলাম। আর বিয়েতে যা হলো, তারপর পিমনি দিদিভাইয়ের থেকে সত্যিটা জেনে আমি রিয়েলাইজ করলাম কি যে আমি কতটা স্টুপিড আচরণ করেছি। আমি কতটা ভুল ছিলাম। কিচ্ছু না জেনে না শুনে আমি তোমাকে কুসুমকে কত অপমান করেছি, অনেক উল্টোপাল্টা কথা বলেছি। জিজু দিদিভাই আমাকে বারণ করেছিল, তাও আমি তোমার কাছে এসেছিলাম বোঝাতে, কারণ আমি তখনও বুঝতে পারিনি যে কোন প্রেসারে তোমরা এই ডিসিশনটা নিয়েছিলে। রিনি, তোমার তো কোনো দোষ ছিলই না। আর সত্যি তো শুধু তুমি না, সত্যিটা কেউই জানতো না। সবাই আমাকে ভুলই ভেবেছিল, এমনকি পিমনিও প্রথমে। এনিওয়ে, তোমার আমাকে সরি বলার কোনো দরকার নেই। না না, দরকার আছে। আমি জানি যে তুমি হয়তো এখনো আমাকে খারাপ ভাবছো, বাট আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি তোমার বন্ধুর চাপে পড়ে এই বিয়েটা করতে বাধ্য হচ্ছিলে। ছাড়ো, ওসব কিছুই না। আমি শুধু একজন বন্ধু হয়ে কিশোরকে আর কুসুমকে হেল্প করতে চাই। এনিওয়ে, তুমি এখন বলো যে বাড়ির খবর কি? খুব খারাপ। আজকের পর থেকে মীরার পারমিশন ছাড়া এই বাড়িতে একটা পাতাও যেন না নড়ে। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। ইভেন শুধু তুমি নও, এ বাড়ির প্রত্যেককে তাই করতে হবে। ওদের যাওয়াই উচিত, আমি বলছি। রিনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জন্য যদি ও বাড়ির লোকগুলোর কিছু মাত্র ক্ষতি হয়ে থাকে, তাহলে সেই ক্ষতিপূরণ আমি করব। আমার উপর ভরসা করো। রিনি, আমার কথা বলার সময় নেই, পরে কথা হবে। আমাকে এখন যেতে হবে, আসি। অর্ক, অর্ক, সারা গা ধুইরা আজকে হাঁসের ডিম আনছিলাম, জামাই তো খাইতেই পারলো না। তখন তুই খায়া দেখ কেমন হয়েছে। তোমার এই দস্যি মাইয়া তোমারে কইলো ঝাল দিতে, আর তুমি এমন ঝাল দিয়ে ডিমের ঝোলটা বানাইছো যে জামাই তোমার খাইতেই পারলো না। আর ওরে জিগা ওর কেমন লাগবো দেখবা, আঙ্গুল সাইডটা দিব্যি খাইবো। সব হয়েছে তোর দোষ। জামাই মানুষ খাইতেই পারলো না। তা বেশ তো, তুমি না হয় রাতে তোমার জামাইরে ভালো করে খাইও। তুমি তাড়াতাড়ি আমায় ডিমটা দাও না মা। এই নে, দেখ খাইয়া। মা, তোমাদের কোথায়? আরে ধুর, হাঁসের ডিম খায়া খায়া আমগো মুখে একেবারে অরুচি দইরা গেছে। কলকাতায় তো হাঁসের ডিমে অত স্বাদ হয় না, তুই বরং শান্তি মতো খা। কাকি, তোমারও তো পাতে ডিম নেই, তুমিও খাবে না? না বাপু, আমারও তোমার মার মতোই অবস্থা। ওই আয়ুষ আমাদের পেটে শোয় না।
ভালো হয়েছে, বড় ভালো হয়েছে। এই কি খাইতে বসে পাগলের মতো হাসস কেন? কি হইলো তোমার আবার? তোমরা কি আমাকে ছোট ভেবেছো নাকি? তোমরা না বললেও আমি এখন সব বুঝতে পারি। কি বোঝোস? এই যে তোমরা আমাকে মিছে কথা বললে, অভিনয় করলে, দেখবে আমি ধরতে পেরেছি কিনা। এটা আমার, এটা কাকির, আর এটা মায়ের। দেখো বাপু, আমি কিন্তু তোমাদের থেকে একটু বেশিই নিলাম। ও মা, তুমি আজ আমারে খাইয়ে দেবে না? নুন টুন ঠিক আছে তো? জানো তো মা, এই দিনটার স্বপ্ন আমি কতদিন ধরে দেখেছি। কবে তোমার কাছে আসবো, কবে তোমার হাতে খাবো। আর আজ দেখো, ভগবান আমার কথা শুনেছেন। সত্যিই ভগবান আছেন। হ্যাঁ ছোটদেও, আজকে সেটার প্রমাণ আর একবার পেলাম। তার মানে সেদিন তোমার সঙ্গে মীরা দিদির বিয়ে হয়নি? আমি ঠিক জানতাম তুমি বাড়ির লোকদের ঠিক মানিয়ে নেবে। কুসুম যে বেঁচে আছে সেটা তো আমি আগেই জানতাম। ওই যেদিন জগদীশ দাদারা এসে আমাকে বললো যে তোমাদের ওখানে কুসুমকে দেখেছে, তোমার সঙ্গে কুসুমের বিয়ে হয়েছে, ওখানে মহারানী হয়ে আছে, হ্যাঁ গা গয়না পরে। ও আমার যে কি আনন্দ হয়েছিল না, তোমরা সুখী হয়েছো জেনে। সত্যি বলছি ছোটদাও, আমি না নিশ্চিন্ত হয়েছিলাম একদম। কিন্তু তোমাদের এই গ্রামে দেখতে পাবো এটা ভাবিনি আমি। কিছু একটা যে তোমরা বাঁধিয়েছো এটা তোমার মুখ দেখে আমি বলে দিতে পারি ছোটদাও। কম দিন তো তোমায় আমি দেখছি না। রতনদা, সব ঘটনাটা আমাকে খুলে বলো দেখি। তোমরা কি করে? তুমি যা ভাবছো সেটা ভুল রতনদা। আমি সেদিন হাজার চেষ্টা করেও মীরার সাথে আমার বিয়েটা আটকাতে পারিনি। হ্যাঁ, মীরার সাথে আমার বিয়েটা হয়েছে। আর সেদিনই ঘটনাচক্রের রাই প্রিমনির হাত ধরে আমাদের বাড়ির রান্না বউ হয়ে ঢোকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মীরা দিদি কলকাতা বাবুকে নিজের স্বামী বলে মেনে নিয়েছিল। আর ও বেচারি বা কি করতো বলো তো? অর্জুন দাদাবাবু মারা যাওয়ার পর মীরা দিদি বড্ড একা হয়ে গেছিল। কিন্তু কলকাতা বাবু মীরা দিদিরে মানতে পারেনি। আর একদিন সত্যিটা ঠিক সবার সামনে এসে পড়ল। আর তারপরে মীরা রাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলো। আমি এ বাড়িতে ওকে এক মুহূর্তও দেখতে চাই না। আমি ওকে সহ্য করতে পারছি না। ওকে সবার সামনে অপদস্থ করতে শুরু করলো, ওকে নানান রকম ভাবে অপমান করতে শুরু করলো। জেতার নেশায় মীরা এমন পাগল হয়ে গেল যে সবাই যখন তাই চাইছো তখন
তাই হোক কুসুমের সাথে অর্কর বিয়ে। আরো আরো কি কি যে মীরা করতে পারতো সেটা আমি ভাবতেও পারছি না। আর তাই রাহিয়ের সাথে অর্কর বিয়ের দিন আমি ওকে নিয়ে পালাতে বাধ্য হই। তারপর তারপর অফিসার, আমি কিশোরের স্ত্রী, কিন্তু আমি বর্তমান থাকাকালীন ও আরেকটি মেয়েকে বিয়ে করে আমাকে ঠকিয়েছে, তাই আমি ওর বিরুদ্ধে কেস ফাইল করতে চাই। আর আজ হয়তো ভগবানই আমাদের এখানে পৌঁছে দিয়েছে। মীরা, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মা। না মানে তোমার শরীর খারাপ তো, তাই আমি বলছিলাম যে এই অবস্থায় কোথাও যাওয়াটা। মা, আমি কোথাও যাচ্ছি সেটা তো বুঝতেই পারছো, সেটাই না। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, কখন ফিরবো, এই সমস্ত কৈফিয়ত আমি কাউকে দেওয়া পছন্দ করি না। তুমি এভাবে বলছো কেন মীরা? আমি তো তুমি রাগ করছো কেন? মা, আমার কিসে রাগ হলো, কিসে কষ্ট হলো, সেটা নিয়ে বাড়ির কারোর কোনো মাথা ব্যথা আছে? আর প্লিজ প্লিজ তুমি দয়া করে এই ভালো মানুষের নাটকটা বন্ধ করো তো, প্লিজ। দাঁড়াও বৌমনি। তুমি কিছু বলবে রিনি? মিষ্টিমার সাথে আমাদের বাড়ির ছোটরা কেউ এভাবে কথা বলে না বৌমনি। তাহলে তুমি কোন সাহসে এরকম ভাবে কথা বললে? রিনি, আমার মা না একটা কথা বলে, বাঁশের চেয়ে কঞ্চি দরো। কথাটা একদম ঠিক। দেখো না, আজ আমি কোথায় যাব না যাব, কি করব, সেটার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? দরকার হলে দিতে হবে বৌমনি। মিষ্টিমা এমন কি করেছে তোমার সাথে যে তুমি এরকম রিঅ্যাক্ট করছো? আরে যে মানুষটা তোমাকে সব থেকে বেশি সাপোর্ট করে তুমি তাকে জানো তাই বলছো? কেন করছো এসব বৌমনি? শাট আপ রিনি, আই সে শাট আপ। তোমার সাহস তো কম না? এতই যখন দরদ তোমাদের মিষ্টি মাখিনি, তখন যাও না নিজেদের জন্য একটা আলাদা ছাদ খুঁজে নাও। যাও বৌমনি। রিনি, ঘরে যাও, এসবের মধ্যে থেকো না, যাও। বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। এসেছে আমাকে প্রশ্ন করতে, এরা সব কটা এক। আমি এখন বেশ বুঝতে পারছি বৌমনি, কেন ছোটদা ভাই তোমাকে ছেড়ে চলে গেছে রিনি, আর পিমনিও কেন তোমার থেকে দূরে সরে গেছে। আরে তুমি তো আর মানুষই নেই, অমানুষ হয়ে গেছো। কুসুমকে তাড়ানোর পেছনে যে তোমার হাত ছিল সেটা কিন্তু আমি আজ পরিষ্কার বুঝতে পেরে গেছি। বেশ করেছি, আমি যা করেছি সেটা বেশ করেছি। তোমার যা ইচ্ছে তুমি করে নিতে পারো, তবে হ্যাঁ, তোমার ছোটদা ভাই আর কুসুমকে কিন্তু আমি ছাড়বো না। ওদেরকে আমি শাস্তি দেবই, আর সঙ্গে তোমাদের সব কটাকে আমি শাস্তি দেব। শুনে নিয়েছো? বাবা, মিষ্টিমা, মিষ্টিমা, তোমরা কেন কেউ কিচ্ছু বলছো না? আর জিজ্জু, তুমি আমাকে কেন আটকাচ্ছিলে বলো তো? কারণ কুকুর আমাদের কামড়ালে আমরা কুকুরদের কামড়াতে পারি না রিনি। মীরা যা বলছে, যা করছে, সেসব দেখে আমার একটা কথাই মনে পড়ছে যে হতো মানুষই না। সরি মা, আমাকে মাফ করবেন, আসলে এই কথাটা না বলে থাকতে পারলাম না। মিষ্টিমা, মিষ্টিমা, তুমিও তো আমাদের গুরুজন বলো। জেঠুমনির পরে কেউ যদি আমাদের শাসন করার থাকে সেটা তো তুমি। তাহলে কেন তুমি কিছু বলছো না, সবকিছু মেনে নিচ্ছ মিষ্টিমা?
জেঠুমনির সামনে পিমনিকে যা নয় তাই বললো, জেঠুমনি একটা কথাও বললো না, এখন আবার তোমাকে বলছে। তো তোমরা তোমরা কেন ওকে এতটা মাথায় তুলছো মিষ্টিমা? তুলো না। উনি একদম ঠিকই বলেছে মা। আমরা না বললেও মা মা আপনি কিন্তু ওকে শাসন করুন। ও কি করে আপনাকে বা বাবাকে যা নয় তাই বলা সাহস পায়? কি করে মা? মিষ্টিমা মিষ্টিমা কিছু না বললে কিন্তু ও আরো পেয়ে বসবে, দেখো। তারপর দেখবে সত্যি আমাদেরকে না ওই রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। না না, ছি ছি, ও কথা বলতে নেই মা, ও কথা বলতে নেই। মীরা তো যা 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 বলার আমাকেই বলেছে। কই আমি তো কিছু মনে করিনি, কিছু কিছু বলিনি ওকে। মেয়েটা এমনিতে ভালোই, হয়তো রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, কিন্তু সত্যি সত্যি আমাদের কোনো ক্ষতি করবে বলে আমার মনে হয় না। বিশ্বাস কর। মিষ্টিমা, এত কিছুর পরেও তুমি কিভাবে এই কথাগুলো বলছো আমি জানি না, কিন্তু তাই যেন হয়। আমিও সেটাই চাই মিষ্টিমা। অন্তত বৌমনি যেন তোমার বিশ্বাসের মর্যাদাটা রাখে। মা, আপনি কি সত্যিই বিশ্বাস করেন মীরার কাছে এসবের কোনো মূল্য আছে? বাবা, বাবা তুমি এরকম কেন করছো? দেখো না বাবা কেমন করছে। কুসুম, মারে কুসুম, এত এত কষ্ট বুকের মধ্যে তোর, এত এত যন্ত্রণা পাইছিস? আমি তোমাদের কোনো কষ্ট দিতে চাইনি বাবা। আমার জন্য তো তোমরা একটুও শান্তি পাওনি কখনো, তাই তোমরা যাতে কষ্ট না পাও তাই আমি তোমাদের এই কথাগুলো বলিনি। তাছাড়া বাবা, সবই তো আমার ভাগ্য। হয়তো ভগবান আগে থেকেই আমার কপালে এগুলো লিখে রেখেছিলেন। কবে এত বড় হয়ে গেলি তুই? আরে মাইয়ার দস্যিপনায় বাপ মা বড় জোর রাগ করতে পারে, একটা চর থাপ্পড় দিতে পারে, কিন্তু কষ্ট পায় না। কষ্ট পায় তখন যখন যখন জানতে পারে তাগো সন্তান সুখে নাই, ভালো নাই, তখন কষ্ট পায়। তুই যে এত সবকিছু মাইনা নিছিস মা, এইটা যাই না আমার বুকের মধ্যে যে কি হইতেছে। আমি আমি এই সব কথা আমি কেমন কইরা কমু তোর ডাক পারে? তুমি তুমি সব কথা কাউকে বলবে না আমার দিব্যি। মা ঠাকমা এগুলো সহ্য করতে পারবে না বাবা। আর তাছাড়া আমি তো এখন চুকে আছি, আমি ভালো আছি। এই তো দেখো আমি হাসছি, আমার দিকে দেখো, আমি একদম কষ্ট পাচ্ছি না। আর তোর বাপের সব দুটারে ফাঁকি দিতে পারবি না, আর পারবি না তুই, আমি জানি। তোর মুখে হাসি ফুটলেও চোখে হাসি ফোটে নাই, মনে হাসি ফোটে নাই। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আজ আপনার মেয়ের এই অবস্থার জন্য আমি দায়ী। যা দোষ, যা অন্যায় সব আমার। আমি অপরাধ করেছি, অনেকদিন চুপ করে ছিলাম আমি, তাই 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 আপনার মেয়ে অনেক অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক অনেক কষ্ট সহ্য করেছে। আমি জানি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না। না কলকাতা বাবু, না, এতে না দোষ আছে আমার,
না আপনার আর না মীরা দিদির, দোস্ত পরিস্থিতির, সময়ের। বাবা, তুমি কলকাতা বাবুর কথায় কিছু মনে করো না। ওই বাড়িতে যা কিছু ঘটেছে তাতে কারোর কোনো হাত ছিল না। শুধুমাত্র একটা ভুল সময়ের মধ্যে পড়ে আমরা সবাই কষ্ট পেয়েছি। না 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 রে মা, না, এইসব নিয়ে আমি এখন আর ভাবতেছি না, এইসব নিয়ে ভাবতেছি না। আমার আসলে এখন অন্য একখান চিন্তা হইতাছে। আমার অন্য একখান চিন্তা হইতেছে। কি ভাবছো জগদীশ দাদা? হ্যাঁ, আমি ভাবতেছি ওই গোপালের হাত থেকে ছেলে মেয়ে দুটারে আমি বাঁচামু কেমন কইরা। মানে আমার কতটুকুনি বা ক্ষমতা রতনদা? বাবা, ঠাকুরের কৃপায় আমি তোমাদের সবাইরে একসাথে পেয়েছি। সবকিছুই ওনার ইচ্ছে। এখন উনি আমাদের রক্ষা করবেন।